গল্প গ্লোবাল। এখানে তোমার জন্য আনছি ঘরে বাইরের সেরা সব সাহিত্যিকের নানান স্বাদের চিরকালীন আর সমকালীন গল্পের সম্ভার। এখন গল্প শুনতে যদি তুমি ভালোবাসো তাহলে গল্প গ্লোবালকে সাবস্ক্রাইব করতে পারো। সেক্ষেত্রে আমাদের গল্পের সমস্ত খবর পৌঁছে যাবে তোমার কাছে, আর আমরাও পেয়ে যাব তোমার মতো একজন শ্রোতাকে। সাবস্ক্রাইব করে বেল আইকনের ওপর তোমার আঙুলটা ছুঁয়ে দাও, তাহলেই তোমার পরশ আমার প্রাণে। তোমার জন্য আজকের নিবেদন। শার্লক হোমসের অভিযানের কাহিনী। দ্য অ্যাডভেঞ্চার অব দ্য সাসেক্স ভ্যাম্পায়ার অবলম্বনে রক্তচোষা বউ। মূল রচনা স্যার আর্থার কনান ডয়েল। রূপান্তর ও প্রযোজনা দীপঙ্কর চট্টোপাধ্যায়। আবহ, শব্দগ্রহণ ও সম্পাদনা অনুপ মুখোপাধ্যায়। আজকের গল্প রক্তচোষা বউ। আধুনিকতা আর আদিমতা, কিংবা বলতে পারো বাস্তব আর কল্পনার এক অদ্ভুত মিশন। শেষ ডাকে আসা চিঠি দুটোর একটা পড়ে কথাটা বলল হোমস। তারপর চিঠিখানা আমার দিকে ছুঁড়ে দিয়ে বলল, পড়ো দেখো। চিঠিটা নিয়ে দেখলাম তাতে লেখা রয়েছে 46 ওল্ড জুরি, নভেম্বর 19। বিষয় ভ্যাম্পায়ার। স্যার, আমাদের ক্লায়েন্ট মিস্টার বব ফার্গুসন মিনসিং লেনের একজন চা ব্যবসায়ী। উনি ভ্যাম্পায়ার সম্পর্কে আমাদের কাছে জানতে চাইছিলেন, কিন্তু আমরা যেহেতু এ বিষয়ে কিছুই জানি না, তাই মিস্টার ফার্গুসনকে বলেছি আপনার সঙ্গে কথা বলতে। মাটিল্ডা ব্রিক্সের কেসে আপনার সাফল্যের কথা আমরা ভুলিনি। ইয়োর্স ফেথফুলি মরিসন অ্যান্ড ডট। মাটিল্ডা ব্রিক্স কোনো যুবতীর নাম নয়, এটা একটা জাহাজের নাম, যে জাহাজের সঙ্গে জড়িয়েছিল ওই সুমাত্রার দানবীয় ইঁদুরের ঘটনা। কিন্তু ভ্যাম্পায়ার কি আমাদের মাথা ঘামানোর বিষয় হতে পারে ওয়াটসন? ঐশী নিষ্কর্মা হয়ে বসে থাকার চাইতে কিছু একটা নিয়ে মাথা ঘামানো মন্দ নয়, হলোই বা উপকথার বিষয়। আচ্ছা, হাত বাড়িয়ে ওই ভি ভলিউমটা পারো তো, দেখি কি বলছে। বেশ বড়সড় ইন্ডেক্সের ভি ভলিউমটা নামিয়ে আনলাম। এগুলোর মধ্যে ওর পুরনো কেসের বিভিন্ন খুঁটিনাটি এবং নানান খবরাখবর, তথ্য যা সে সারা জীবন ধরে সংগ্রহ করে চলেছে তা লিপিবদ্ধ করে রেখেছে। ভলিউমটা হাঁটুর ওপর রেখে ধীরে ধীরে চোখ বোলাতে লাগলো। ভয়েজ অব দ্য গ্লোরিয়াস স্কট, খুব বাজে একটা তদন্ত, যদিও তুমি বেশ গুছিয়ে লিখেছিলে কাহিনীটা। ভিক্টোরিয়া লিঞ্চ ফোর্জার, ভেনাস গিলা কেসে জমেছিল। ভিক্টোরিয়া দ্য সার্কাস বেল। এই তো সত্যি ওয়াটসন, ইন্ডেক্সখানা যত পুরনো হচ্ছে ততই মূল্যবান হয়ে উঠছে। এর জুড়ি তুমি কোথাও পাবে না। এই দেখো, ভ্যাম্পায়ারিজম ইন হাঙ্গেরি। আরও একটা আছে, ভ্যাম্পায়ার্স ইন ট্রান্সিলভানিয়া। পাতা উল্টে বেশ মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো হোমস, কিন্তু খানিকক্ষণ পরেই অত্যন্ত হতাশ হয়ে বলল, রাবিশ, মরা মানুষদের কীর্তিকলাপ নিয়ে আমরা কি করবো বলতো? তবে ভ্যাম্পায়ার যে কেবল মরা মানুষদেরই হতে হবে তার কিন্তু কোনো মানে নেই। জ্যান্ত মানুষদের মধ্যেও এমন অভ্যাসের কথা আমি পড়েছি। নিজের যৌবনকে ধরে রাখার জন্য বয়স্করা অল্প বয়সীদের রক্ত পান করে, এমন উদাহরণও কিন্তু আছে। হ্যাঁ, ঠিকই বলছো। ও বিষয়টাও এখানে লিখেছে।
কিন্তু আমি ভাবছি এইসব বিষয় নিয়ে ভাবনা চিন্তা করার কোনটা দরকার আছে কি? পৃথিবীতে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। না না ওয়াটসন, ভূত প্রেত নিয়ে আমি কারবার করতে চাই না। মিস্টার ফার্গুসনের কেসটা আমি খুব একটা সিরিয়াসলি নিচ্ছি না। এই চিঠিটা বোধহয় উঁরই লেখা। দেখি কি বলতে চাইছেন, কি এমন উদ্বেগ? প্রথম চিঠিটা নিয়ে এতটাই মশগুল হয়ে পড়েছিল যে দ্বিতীয় চিঠিটার দিকে এতক্ষণ কোনো নজরই দেয়নি। চিঠিটা খুলে কৌতুকের ছলেই পড়তে শুরু করলো এবং ধীরে ধীরে তার মুখের ভাব বদলে গেল, গভীর মনোযোগী হয়ে উঠল। এমনকি চিঠিটা পড়া শেষ করেও বেশ খানিকক্ষণ চোখ বন্ধ করে ভাবতে লাগলো। হঠাৎ যেন সম্বিত ফিরে পেল, বলল, এই ল্যাম্বার্লি জায়গাটা কোথায় বলতে পারছেন? সাসেক্স, সাউথ হরস্যাম। ও, খুব একটা দূরে নয় তার মানে। আর চিজম্যানস? জায়গাটা আমি চিনি, শতাব্দী প্রাচীন সব বাড়ি আছে ওখানে। বাড়িগুলো যিনি বানিয়েছিলেন তার নামেই জায়গাটার নাম। বুঝলাম। বাই দ্য ওয়ে, এই বব ফার্গুসন তো বলছে যে সে তোমাকে চেনে। আমাকে? হ্যাঁ, পড়েই দেখো না। হোমস চিঠিটা আমার দিকে ছুঁড়ে দিল। আমি সেটা নিয়ে পড়তে শুরু করলাম। ডিয়ার মিস্টার হোমস, আমার উকিলের পরামর্শ শুনেই আপনাকে এই চিঠি লিখছি আমার এক বন্ধুর হয়ে। ব্যাপারটা এতই অদ্ভুত যে গুছিয়ে লেখা খুবই মুশকিল। আমার এই বন্ধু 5 বছর আগে এক পেরুভিয়ান মহিলাকে বিয়ে করেন। মহিলা এক ধনী ব্যবসায়ীর কন্যা, অতীব সুন্দরী। হঠাৎ করেই দেখা এবং বিবাহ, কিন্তু দেশ এবং ধর্ম ভিন্ন হওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার একটা সমস্যা তৈরি হয়ে গেছে। আমার বন্ধু এখন হাত কামড়াচ্ছেন, তবে স্বামীর প্রতি মেয়েটির ভালোবাসা এবং ভক্তিতে কোনো খামতি নেই। তা সত্ত্বেও আমার বন্ধু তাঁর স্ত্রীকে ঠিক পুরোপুরি বুঝে উঠতে পারছেন না। স্ত্রীর চরিত্রের কয়েকটা দিক এখনো তাঁর কাছে অনাবিষ্কৃতই থেকে গেছে। ফলে তিনি অত্যন্ত মনোকষ্টে ভুগছেন। স্বামী স্ত্রীর মধ্যে একটা ব্যবধানও তৈরি হয়ে গেছে। যে জন্য আপনাকে এই চিঠি লেখা। এবার সেই কথায় আসি। সবটা পড়ে আপনি যদি উৎসাহিত হন, তাহলে দেখা হলে বিষয়টা আরো পরিষ্কার করে বোঝাতে পারব। ভদ্রমহিলা সম্প্রতি এমন কতগুলো ঘটনা ঘটিয়েছেন যেগুলো তাঁর মিষ্টি স্বভাব এবং শান্ত আচরণের একেবারেই বিপরীত। ভদ্রলোকের এটি দ্বিতীয় বিবাহ। প্রথম পক্ষের স্ত্রী একটি পুত্র সন্তান রেখে মারা যান। ছেলেটির বয়স এখন 15। অত্যন্ত আদুরে, মিষ্টি স্বভাব, বেশ প্রাণবন্ত। দুর্ভাগ্যের বিষয়, ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে একটু জখম হয়েছিল। এই ছেলেকেই দুবার তার সৎমা মানে এই ভদ্রমহিলা মারধর করেন। একবার লাঠি দিয়ে এমনভাবে পিটিয়েছিলেন যে হাতে রক্ত জমে গিয়ে কালশিটে পড়ে গিয়েছিল। তবুও আমি বলবো এটা খুবই সামান্য ব্যাপার, কারণ এই মহিলা তার মাত্র 1 বছরের শিশু সন্তানের ওপর যা করেছেন তা এক কথায় অকল্পনীয়। মাসখানেক আগের ঘটনা। কয়েক মিনিটের জন্য নার্স বাচ্চাটাকে একা রেখে ঘরের বাইরে গিয়েছিল। হঠাৎ বাচ্চাটা যন্ত্রণায় কুকিয়ে ওঠে। আওয়াজ শুনে নার্স ছুটে এসে ঘরে ঢোকে, দেখে তার মালকিন নিজের বাচ্চার ওপর ঝুঁকে পড়ে তার ঘাড় যেন কামড়ে ধরেছেন। সরে আসতেই দেখা গেল বাচ্চার ঘাড়ের কাছে একটা ছোট্ট ফুটো, সেখান থেকে রক্ত বেরিয়ে আসছে। ব্যাপারটা দেখে নার্স এতটাই আতঙ্কিত হয়ে পড়ল যে সে তখনই ভদ্রমহিলার স্বামীকে বলতে যাচ্ছিল, কিন্তু ভদ্রমহিলা তার স্বামীকে ব্যাপারটা না জানাবার জন্য অনুরোধ করলেন। মুখ বন্ধ রাখার জন্য 5 পাউন্ড ঘুষও দিলেন। তখনকার মতো বিষয়টা চাপা পড়ে গেল, কিন্তু নার্সের মনে একটা ভয় ঢুকে গিয়েছিল। সেদিনের পর থেকেই সে সব সময়ের জন্য তার মালকিনকে চোখে চোখে রাখত। বাচ্চাটাকে এক মুহূর্তের জন্য কাছ ছাড়া করত না। তার মনে হতে লাগলো বাচ্চার মাও যেন তককে তককে আছেন, অলক্ষ্যে তার উপর তিনি নজর রাখছেন, যেন মেষ শাবককে বাগে পাওয়ার অপেক্ষায় ওত পেতে বসে আছে এক ধূর্ত নেকড়ে। হাসবেন না,
দয়া করে বিষয়টা সিরিয়াসলি নেবেন। একটা বাচ্চার জীবন আর একজন ভদ্রলোকের সুস্থতা নির্ভর করছে আপনার উপর। অবশেষে সে ভয়ঙ্কর দিনটা এলো যেদিন ভদ্রমহিলার স্বামী সমস্ত ঘটনা জানতে পারলেন। আসলে নার্স মানসিক ধকলটা নিতে পারছিল না, শেষমেশ সব কথা জানিয়ে দিল ভদ্রমহিলার স্বামীকে। স্বামী ভদ্রলোক সব শুনে ব্যাপারটাকে একটা আদিম কল্পনা ছাড়া আর কিছুই ভাবতে পারলেন না। ঠিক এই মুহূর্তে আপনি যেমন ভাবছেন মিস্টার হোমস, ভদ্রলোক তাঁর স্ত্রীকে একজন দরদি মা হিসেবেই জানেন। সৎ ছেলের সঙ্গে দু একবার খারাপ ব্যবহার করা ছাড়া স্ত্রীর চরিত্রের আর কোনো দোষী ভদ্রলোকের চোখে পড়েনি। এমন পৈশাচিক আচরণ নিজের ছেলের প্রতি এক কল্পনাতেও আনা যায় না। তিনি নার্সের কথাকে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিয়ে তাকেই বকাঝকা করতে লাগলেন। আর ঠিক সেই সময় তীব্র যন্ত্রণায় বাচ্চাটা আবার কোকিয়ে কেঁদে উঠল। সঙ্গে সঙ্গে দুজনেই ছুটলেন বাচ্চার ঘরের দিকে। একবার কল্পনা করে দেখুন মিস্টার হোমস, ভদ্রলোকের তখনকার মানসিক অবস্থাটা ঠিক কি হতে পারে যখন তিনি দেখলেন তার স্ত্রী নিজের বাচ্চার ওপর ঝুঁকে পড়ে তার ঘাড় কামড়ে ধরেছেন। ঘাড় বেয়ে রক্ত গড়িয়ে বিছানায় মাখামাখি হয়ে রয়েছে। প্রচন্ড জোরে একটা আর্তচিৎকার করে ভদ্রলোক তার স্ত্রীর মুখটা চেপে ধরে আলোর দিকে ঘোরাতেই দেখলেন তার দু ঠোঁটে রক্ত লেপ্টে রয়েছে। তার স্ত্রী যে সত্যি নিজের সন্তানের রক্ত পান করছিলেন এ বিষয়ে আর কোনো সন্দেহই রইল না। সেদিনের পর থেকেই স্ত্রী নিজের ঘরে ঢুকে খিল তুলে দিয়েছেন, আর স্বামীর অবস্থা অর্থ উন্মাদের মতো। সেদিনের ঘটনার কোনো ব্যাখ্যা বা কৈফিয়ত এখনো পর্যন্ত ভদ্রমহিলার কাছ থেকে পাওয়া যায়নি। আমি এবং আমার বন্ধু জানতাম ভ্যাম্পায়ার শুধুমাত্র প্রাচীন বিদেশি রূপকথাতেই পাওয়া যায়। তা যে এ যুগের খোদ লন্ডনেই বিদ্যমান এ সত্যিই কল্পনার অতীত। আপনি রাজি থাকলে কাল সকালে গিয়ে সামনাসামনি এ নিয়ে আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছুক। আপনার অসামান্য ক্ষমতা প্রয়োগ করে যদি এক হতভাগ্য বিপন্ন ভদ্রলোককে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ইচ্ছুক থাকেন তাহলে দয়া করে চিসম্যানস ল্যাম্বার্নি এই ঠিকানায় আমাকে একটা তার করে দেবেন। আমি আগামীকাল সকাল 10টার মধ্যেই পৌঁছে যাব। ইয়োর্স ফেইথফুলি রবার্ট ফার্গুসন। পুনশ্চ আপনার বন্ধু ডক্টর ওয়াটসনকে আমি চিনি। ব্ল্যাকহিথে ক্লাবে উনি যখন রাগবি খেলতেন আমি তখন রিচমন্ডের হয়ে 3/4 পজিশনে খেলতাম। ব্যক্তিগত পরিচয় বলতে এইটুকুই। চেনো নাকি? মনে করতে পারছো? হ্যাঁ পারছি। চিঠিটা রেখে বললাম, অমন তুখোর 3/4 রিচমন্ডে আর একটিও ছিল না। অত্যন্ত দিলখোলা পরোপকারী মানুষ। ওই জন্যই বন্ধুর বিপদে এমন উতলা হয়ে উঠেছেন। লোকটা এরকমই। মাই ডিয়ার ওয়াটসন, তোমার প্রতিভার তুলনা নেই। তাহলে টেলিগ্রামটা লিখেই ফেলো। আপনার কেসটা সানন্দে গ্রহণ করলাম। আপনার কেস বলছো কেন? কেসটা তোর বন্ধুর। কোনো দুর্বল চিত্ত লোকের কেস হলে আমি এটা নিতাম না। এ কেস ওর নিজেরই। টেলিগ্রামটা লিখে ফেলো। কাল সকালের আগে আর এ নিয়ে কিছু ভাবছি না। পরদিন সকাল ঠিক 10টাতেই ফার্গুসন বেকার স্ট্রিটের ঘরে ঢুকল। আমার চোখে লেগে থাকা সেই লম্বা টানটান বিশাল চেহারার এক মাথা ঝাঁকড়া চুলের খেলোয়াড় ফার্গুসনের সঙ্গে এই কাঁধ ঝুঁকে যাওয়া চোয়াল ঝুলে পড়া পাতলা চুলের ফার্গুসনকে কিছুতেই যেন মেলানো যাচ্ছে না। অবশ্যই আমার তখনকার চেহারার সঙ্গে এখনকার চেহারার ফারাকটা ওর চোখেও নিশ্চয়ই লাগছে। হ্যালো ওয়াটসন। গলার আওয়াজটা কিন্তু একই রকম আছে, দরাজ আর আন্তরিক। হাতটা ঝাঁকিয়ে দিয়ে বলল, অনেক পাল্টে গেছে ওয়াটসন। সেই ওল্ড ডিয়ার পার্কে দড়ির উপর দিয়ে যাকে ছুঁড়ে দিয়েছিলাম সেই ওয়াটসন তুমি আর নেই। আমারও অবশ্য অনেক পরিবর্তন হয়েছে, বিশেষ করে এই গত কয়েকটা দিনেই আমি অনেকখানি বুড়ো হয়ে গেছি ওয়াটসন। মিস্টার হোমস, বন্ধুর নাম করে চিঠি লেখাটা বেকার হয়ে গেল দেখছি।
কেসটা যে আসলে আমারই সেটা তো আপনি ধরেই ফেলেছেন। আপনার টেলিগ্রাম পড়েই সেটা বুঝতে পেরেছি। সরাসরি কথা বলাই তো ভালো। ঠিকই বলেছেন মিস্টার হোমস, কিন্তু আমার অবস্থাটা একবার ভেবে দেখুন। কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছি না। আমি যার বিরুদ্ধে কথা বলতে এসেছি সে আমার স্ত্রী, আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং এবং আমিও চাই তাকে আগলে রাখতে, বিপদে তার পাশে থাকতে। এই অবস্থায় আমি তো আর পুলিশের কাছে যেতে পারি না। একই সঙ্গে আমি আমার বাচ্চা দুটোর নিরাপত্তা চাই। আমি কি পাগলের মতো বকছি মিস্টার হোমস? এমন কেস আপনি আগে কখনো পেয়েছেন? আপনি দয়া করে আমাকে পথ দেখান মিস্টার হোমস। আমার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে মিস্টার হোমস। আমি কিছু বুঝে উঠতে পারছি না। প্লিজ প্লিজ দয়া করে আমাকে বলে দিন আমি কি করব। আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি মিস্টার ফার্গুসন। আপনি আগে এখানে স্থির হয়ে বসুন, তারপর আমার কয়েকটা কথার একটু পরিষ্কার উত্তর দিন। বুদ্ধিশুদ্ধি আমারও গুলিয়ে যাচ্ছে, তবে নিশ্চিন্ত থাকুন, আমরা নিশ্চয়ই একটা সমাধানে আসতে পারব। তার আগে আপনি বলুন, বাচ্চা দুটোকে কার কাছে রেখে এসেছেন? আপনার স্ত্রী কি এখনো বাচ্চাদের কাছাকাছি আছেন? না মিস্টার হোমস, সেদিন ওই বিভৎস ঘটনা চাক্ষুষ করার পর আমি বারবার তাকে জিজ্ঞাসা করেছিলাম কেন ও সেরকম করতে গেল, কিন্তু সে আমার কোনো কথারই জবাব দিল না। ফ্যাল ফ্যাল করে খানিকক্ষণ মুখের দিকে তাকিয়ে রইল, তারপর নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আর তারপর থেকেই ঘর থেকে বেরোয় না, কারোর সঙ্গে দেখাও করতে চায় না। বিয়ের আগে থেকেই তার একজন ঝি আছে, ঝি না বলে বন্ধুই বলা যায়। সেই তার ঘরে খাবার দাবার দিয়ে আসে। তার নাম ডোলারেস। যাক, তার মানে বাচ্চারা আপাতত নিরাপদ। নার্স বাচ্চাটাকে খুবই ভালোবাসে, সে এক মুহূর্তের জন্য একা রেখে যেতে পারে না, আমি জানি। আমি একটু চিন্তিত যে আমার বড় ছেলে বেচারি জ্যাকের জন্য দুবার সে সৎমার হাতে ঠ্যাঙানি খেয়েছে। কিন্তু আপনার ছোট ছেলের মতো তাকে জখম তো করেনি? না, তা করেনি, তবে লাঠি দিয়ে একবার পিটিয়েছিলেন। পঙ্গু ছেলে তো, ছোটবেলায় পড়ে গিয়ে শিরদাঁড়া বেঁকে গিয়েছিল। দেখলেই আপনার মায়া হবে, মনটা বড্ড নরম ছেলেটার। হোমস গতকালের চিঠিটা বার করে চোখ বোলাতে বোলাতে বলল, বাড়িতে আর কে কে আছে? দুজন চাকর, তারা খুব বেশি দিনের পুরনো নয়। আর আর হ্যাঁ, আছে মাইকেল, আমার সহিস, সে রাতে বাড়িতেই শোয়। আর এছাড়া আমার স্ত্রী, দুই ছেলে, স্ত্রীর চাকরানি ওই ডোলারেস, আর বাচ্চার নার্স মিসেস ম্যাসন, এই মোট সদস্য। বিয়ের সময় আপনার স্ত্রীর সম্পর্কে খুব বেশি কিছু সম্ভবত জানতেন না। বিয়েটা বলতে পারেন হুট করেই হয়ে গেল। তার আগে মাত্র কয়েক সপ্তাহ তাকে দেখেছি। এই ডোলারেস কতদিন আপনার স্ত্রীর সঙ্গে রয়েছেন? তা অনেক দিনই হবে, আমাদের বিয়ের আগে থেকেই তো ওর সঙ্গে আছে। তার মানে আপনার থেকে ডোলারেসই আপনার স্ত্রীকে ভালো করে চেনে? হ্যাঁ, তা আপনি বলতেই পারেন মিস্টার হোমস। মিস্টার ফার্গুসন, তদন্তটা এখান থেকে চালানো যাবে না, আপনার বাড়ি গিয়েই ব্যাপারটা বুঝতে হবে। আমি ঠিক এটাই আশা করেছিলাম মিস্টার হোমস। ফার্গুসন যেন হাঁপ ছেড়ে বাঁচল। হোমস বলল, আপনার স্ত্রী যেহেতু ঘর বন্ধ করেই রেখেছেন, আমাদের উপস্থিতি তাকে বিরক্ত করবে না। তবু আমরা সরাইখানাতেই উঠব। আপনি যা ভালো বুঝবেন। ভিক্টোরিয়া থেকে দুপুর 2টোতে একটা খুব ভালো ট্রেন আছে, তাহলে কি ওটাতেই যাবেন? হ্যাঁ, তাই যাব। এই মুহূর্তে হাতে কোনো কাজ নেই, সুতরাং আমার এনার্জির পুরোটাই আপনাকে দিতে পারি। ওয়াটসনও আমাদের সঙ্গে যাবে, তবে তার আগে ছোটোখাটো আর দু একটা কথা একটু ভালো করে জেনে নিতে চাই। এই অসুখী ভদ্রমহিলা, মানে আপনার স্ত্রী, দুটো বাচ্চার ওপরেই চড়াও হয়েছেন, তার নিজের শিশুপুত্র এবং আপনার বড় ছেলে জ্যাকের ওপর। হ্যাঁ, কিন্তু নির্যাতনের ধরনটা আলাদা। জ্যাককে শুধু মেরেছেন দুবার, একবার লাঠি দিয়ে আর একবার খালি হাতে। সাংঘাতিক মেরেছিল। কেন মেরেছিলেন কারণ কিছু বলেননি? আসলে ও জ্যাককে খুবই ঘৃণা করে, নিজেই সে কথা বলেছে বেশ কয়েকবার। এটা না হয় সৎমায়েদের একটা স্বাভাবিক আচরণ বলে ধরে নেওয়া যেতে পারে। আচ্ছা, আপনার স্ত্রী কি ঈর্ষাপরায়ণ বলে আপনার মনে হয়? মারাত্মক রকমের। জ্যাকের বয়স তো 15 বছর হয়ে গেল, তার মানে বুদ্ধিশুদ্ধিও নিশ্চয়ই ভালোই হয়েছে। তাছাড়া শারীরিকভাবে যারা কিছুটা দুর্বল হয়, বুদ্ধিটা তারা একটু বেশি ধরে। তো সেই কিছু বলেনি কেন তার সৎমা তাকে এভাবে মারল?
না, সে বলেছে কোনো কারণ ছাড়াই তাকে মেরেছে। এই মারধরের ঘটনার আগে কি সৎমার সঙ্গে তার সম্পর্ক ভালোই ছিল? না, জ্যাক কোনোদিনই তার সৎমাকে ভালোবাসতো না। তবে যে বলছেন ছেলেটা ভীষণ নরম মনের, স্নেহপরায়ণ। কি বলবো মিস্টার হোমস, এমন বাপ নেওয়াটা ছেলে আমি আর দেখিনি। সে শুধু আমাকে নিয়েই ডুবে আছে। আমি কি করছি, কি বলছি, সর্বক্ষণ সেদিকেই তার খেয়াল। কথা বলতে বলতে হোমস কি সব লিখে নিচ্ছিল। বলল, আপনার এই দ্বিতীয় বিয়ের আগে বাপ বেটা খুবই ঘনিষ্ঠ ছিলেন, দুজন দুজনের প্রাণের সাথী, তাই তো? একদম। যে ছেলের মনে এমন মায়া, স্নেহ, ভালোবাসা, সে নিশ্চয়ই তার মাকে এখনো ভুলতে পারেনি। মায়ের স্মৃতি ওর মনে এখনো দগদগে হয়ে আছে মিস্টার হোমস। ও হ্যাঁ, আর একটা কথা আছে আপনার এই স্ত্রীর আচরণ সম্পর্কে। উনি কি একই সময়ে দুজনের ওপর চড়াও হয়েছিলেন? হ্যাঁ, প্রথমবার তাই হয়েছিল। সেদিন রাগে এতটাই উত্তেজিত হয়ে পড়েছিল যে দুজনের ওপরেই ঝাল ঝাড়ে। আর আর দ্বিতীয়বার মার খেয়েছে শুধু বেচারি জ্যাক। বাচ্চার উপর কোনো অত্যাচার হয়েছে বলে নার্স জানায়নি। তার মানে তো ব্যাপারটা আরোই জটিল হয়ে উঠল। না, কথাটা ঠিক বুঝতে পারলাম না মিস্টার হোমস। বোঝার কথাও নয়, পরপর থিওরি খাড়া করে এগিয়ে যাওয়াটাই আমার মেথড। আপনার পুরনো বন্ধু এই ওয়াটসন সেগুলোকেই একটু বাড়িয়ে সায়েন্টিফিক মেথড বলে লেখে। সে যাই হোক, তো আপনাকে এই মুহূর্তে শুধু এটুকুই বলতে পারি যে আপনার কেসটা সমাধান করা যাবে। তাহলে মিস্টার ফার্গুসন, ঠিক 2টোয় ভিক্টোরিয়ায় দেখা হচ্ছে। ল্যাম্বার্লির একটা সরাইখানায় ব্যাগপত্র রেখে যখন বেরোলাম তখন সন্ধে হয়ে গেছে। নভেম্বর মাস, কুয়াশায় চারপাশটা ফ্যাকাশে হয়ে আছে। এরই মধ্যে সাসেক্সের কাদামাখা সরু দীর্ঘ পথ ধরে অতি প্রাচীন এক নির্জন খামার বাড়ির সামনে এসে দাঁড়ালাম। এটাই ফার্গুসনের বাড়ি। বাড়িটা চারপাশের আর সব কিছুর থেকে যেন বিচ্ছিন্ন হয়ে দাঁড়িয়ে আছে। বিশাল বাড়িটায় কালের অস্তিত্ব প্রকট হয়ে আছে। মাঝের অংশটা অতীব প্রাচীন, আবার খানিকটা অংশ অত্যন্ত আধুনিক। বিশাল উঁচু টিউডার চিমনি আর শ্যাওলা ধরা হরসাম টালির ছাদ চোখ টানে। দরজার চৌকাঠের মাঝখানটা পায়ে পায়ে ক্ষয়ে নিচু হয়ে গেছে। সেকেলে আমলের পুরনো টালিতে বাড়ির প্রথম মালিকের নাম খোদাই করা রয়েছে। ছাদের কড়িকাঠগুলো মোটা ওক কাঠের তৈরি। মেঝের জায়গায় জায়গায় ঢেউ খেলে গেছে। গোটা বাড়িটা থেকেই যেন শতাব্দী প্রাচীন একটা ভ্যাপসা চাপা গন্ধ নাকে আসছে। ফার্গুসন আমাদের নিয়ে মাঝখানের একটা বিশাল ঘরে এসে ঢুকল। মান্ধাত্তার আমলের ঢাউস ফায়ার প্লেসে আগুন জ্বলছে দাউ দাউ করে। ফায়ার প্লেসের ওপর লোহার প্লেটে বহু পুরনো আমলের একটা তারিখ লেখা। বিভিন্ন যুগের আর বিভিন্ন দেশের একটা অদ্ভুত মিলমিশ ঘটেছে ঘরখানার মধ্যে। দেওয়ালের নিচের অংশটা জল রঙে আঁকা আধুনিক ছবি দিয়ে সাজানো, আর ওপরের অংশটায় হলদে পলেস্তারের উপর ঝুলছে বেশ কিছু দক্ষিণ আমেরিকান বাসনপত্র আর অস্ত্রশস্ত্রের এক অসাধারণ সংগ্রহ। এগুলো যে ফার্গুসনের পেরুভিয়ান বউয়ের বাপের বাড়ি থেকেই এসেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হোমস কৌতূহলী হয়ে দাঁড়িয়ে উঠে অত্যন্ত মনোযোগ দিয়ে সেগুলো দেখতে লাগলো। তারপর বেশ চিন্তান্বিত মুখে ঘুরে দাঁড়ালো। হঠাৎ সবিস্ময়ে বলে উঠল, আরে 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 আরে! ঘরের কোণে ঝুড়ির মধ্যে একটা স্প্যানিয়াল কুকুর শুয়েছিল। সে বেরিয়ে এসে ধীরে ধীরে অতি কষ্টে পিছনের একটা পা টেনে টেনে ফার্গুসনের দিকে এগিয়ে যেতে লাগলো। তার লেজ মাটিতে ঝুলে পড়েছে। কাছে গিয়ে কুকুরটা ফার্গুসনের হাত চাটতে লাগলো। হোমস বলল, এর এমন হাল কি করে হলো? জানি না মিস্টার হোমস, ডাক্তারও বেশ বিভ্রান্ত। বলছে এক ধরনের প্যারালিসিস, তবে আগের চাইতে অনেকটাই ভালো আছে। খুব শিগগিরই ঠিক হয়ে যাবে, তাই না রে কার্লো? কার্লো ঝুলে পড়া লেজের ভিতর দিয়ে যেন একটা শিহরণ খেলে গেল। সে বোধহয় বুঝতে পারল আলোচনাটা তাকে নিয়েই হচ্ছে। করুণ চোখে পর্যায়ক্রমে আমাদের মুখের দিকে তাকাতে লাগলো। ব্যাপারটা কি হঠাৎ করেই রাতারাতি ঘটে গেল?
হ্যাঁ, তাই তো হলো। কতদিন আগের ঘটনা? তা প্রায় মাস চারেক হবে। খুবই ইঙ্গিতপূর্ণ ঘটনা। এর মধ্যে আপনি আবার কি ইঙ্গিত পেলেন মিস্টার হোমস? যা ভেবেছিলাম দেখছি মিলে যাচ্ছে। দোহাই মিস্টার হোমস, কি ভেবেছেন দয়া করে বলুন। আপনার কাছে এটা বুদ্ধির খেলা হতে পারে, কিন্তু আমার কাছে তো জীবন মরণ সমস্যা। আমার ছেলে খুন হতে চলেছে, আমার স্ত্রী খুনি হতে চলেছে। দয়া করে আমার সঙ্গে খেলবেন না। এটা সত্যি একটা ভয়ঙ্কর ঘটনা। এককালের বিশাল দেহী রাগবি প্লেয়ারের সারা শরীর আবেগের উত্তেজনায় থরথর করে কাঁপতে লাগল। হোমস তার কাঁধে আলতো স্পর্শ করে বলল, সমাধানটা আপনার পক্ষে বেদনাদায়ক হতে পারে মিস্টার ফার্গুসন। আমি আপনার জন্য যথাসাধ্যই করব, তবে এর বেশি এখন আর কিছু বলতে পারছি না। এখান থেকে চলে যাওয়ার আগে সবকিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। বেশ, যা ভালো বোঝেন তাই করবেন। আপনারা বসুন, আমি একবার স্ত্রীর ঘরের কাছ থেকে ঘুরে আসি, দেখি কোনো অবস্থার উন্নতি ঘটল কিনা। ফার্গুসন বেরিয়ে যেতেই হোমস দেওয়ালে ঝোলানো জিনিসগুলোর দিকে গভীর মনোনিবেশ সহকারে তাকিয়ে রইল। প্রাচীন অস্ত্রশস্ত্রের প্রতি ওর যে একটা আলাদা ঝোঁক আছে তা আমি জানি। কিছুক্ষণের মধ্যেই ফার্গুসন ফিরে এলো। ওর শুকনো মুখ দেখেই বুঝলাম অবস্থার কোনোই উন্নতি ঘটেনি। ফার্গুসনের প্রায় পিছন পিছনই একটি মেয়ে এসে ঘরে ঢুকল। লম্বা, ছিপছিপে, মুখের রং বাদামি। ফার্গুসন বলল, ডোলারেস, তোমার দিদিমণিকে চা দিয়েছ? ডোলারেস অত্যন্ত উদ্বিগ্ন কণ্ঠে দক্ষিণ আমেরিকার উচ্চারণে বলল, তিনি খুবই অসুস্থ, কিছুই খেতে চাইছেন না। এখনই একজন ডাক্তার ডাকা দরকার। ফার্গুসন আমার দিকে তাকালো। আমি বললাম, হ্যাঁ, আমি গিয়ে দেখতেই পারি। ফার্গুসন ডোলারেসকে জিজ্ঞাসা করলেন, তোমার দিদিমণি কি ডক্টর ওয়াটসনকে ঘরে ঢুকতে দেবেন? জিজ্ঞেস করার দরকার নেই, আমি ওকে নিয়ে যাব। এখন একজন ডাক্তার খুব দরকার। আপনি আসুন আমার সঙ্গে। হ্যাঁ, চলো। আমি মেয়েটিকে অনুসরণ করে তার পিছন পিছন হাঁটতে লাগলাম। সিঁড়ি বেয়ে ওপরে উঠে তারপর একটা পুরনো আমলের করিডোরের ভেতর দিয়ে অনেকখানি হেঁটে একটা বিশাল লৌহ কপাটের সামনে এসে দাঁড়ালাম। বুঝলাম ফার্গুসন চাইলেও এই দরজা ভেঙে তার স্ত্রীর কাছে পৌঁছনো প্রায় অসম্ভব। মেয়েটি পকেট থেকে চাবি বার করে দরজা খুলে আমাকে নিয়ে ঘরে ঢুকল এবং পরক্ষণেই সশব্দে ভারী দরজাটা বন্ধ করে দিল। বিছানার ওপর ভদ্রমহিলা শুয়েছিলেন। দেখেই বুঝলাম জ্বরে গা পুড়ে যাচ্ছে। ভদ্রমহিলা ঘোরের মধ্যে অর্ধ অচৈতন্য হয়ে পড়েছিলেন। আমার পায়ের আওয়াজ শুনেই অর্ধেকটা উঠে বড় বড় টানা টানা ভীতু দুই চোখে আমার দিকে তাকালেন। আবার এলিয়ে পড়লেন বালিশের ওপর। আমাকে দেখে কিছুটা বোধহয় আশ্বস্ত হলেন। আমি কাছে গিয়ে পালস দেখলাম। ভদ্রমহিলা কিছু বললেন না। পালস রেট এবং টেম্পারেচার দুটোই বেশ হাই, তবে আমার মনে হলো পুরোটাই মানসিক ধকলের ফল। ডোলারেস বলল, এভাবে পড়ে থাকলে তো উনি মারা যাবেন। ভদ্রমহিলা তাঁর ভরাট রক্তাভ মুখখানি আমার দিকে ফিরিয়ে জিজ্ঞাসা করলেন, আমার স্বামী কোথায়? উনি নিচেই আছেন, আপনার সঙ্গে দেখা করতে চান। না, আমি দেখা করব না। আমি তার সঙ্গে দেখা করতে চাই না। এরপরেই প্রলাপ বকার মতো বলতে শুরু করলেন, একটা পিশাচ একটা। কি করব আমি এখন শয়তানটাকে নিয়ে? আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। কেউ পারবে না। সব শেষ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। আমার যা করার করব। মনে হলো ভদ্রমহিলা মারাত্মক একটা বিভ্রমের মধ্যে রয়েছেন। আমার বন্ধু ফার্গুসনকে নরপিশাচ কিংবা শয়তান ভাবতে পারছি না কোনোভাবেই। বললাম, ম্যাডাম, আপনার স্বামী আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসেন। এই ঘটনায় উনি অত্যন্ত শোকাচ্ছন্ন হয়ে পড়েছেন। উনি আপনাকে প্রায় পাগলের মতো ভালোবাসেন। হ্যাঁ, বাসেন, কিন্তু আমিও কি বাসি না? ভদ্রমহিলা সেই টানা টানা জলজলে চোখে আমার দিকে তাকালেন। তার নরম হৃদয়ে আঘাত না করে নিজেকেই তিলে তিলে মারতে চেয়েছি। এটা কি ভালোবাসা নয়? এরপরেও সে আমার সম্পর্কে ওই সব ভাবে
ওইভাবে কথা বলে? আমি জানি উনি খুবই অনুতপ্ত, দুঃখিত। উনি ঠিক বুঝতে পারছেন না। বুঝতে নাই পারেন, কিন্তু আমাকে তো বিশ্বাস করতে পারতেন। আপনি কি সত্যিই তার সঙ্গে দেখা করবেন না? না না, কখনোই না। আমি তার সেই কথাগুলো, তার সেই দৃষ্টি কিছুতেই ভুলতে পারছি না। আপনি আমার জন্য কিছুই করতে পারবেন না। আপনি চলে যান, শুধু একটা কথা তাকে বলে দেবেন, আমি আমার বাচ্চাকে চাই, এটা আমার অধিকার। কথাটা তাকে জানিয়ে দেবেন। আর কিছু না বলে ভদ্রমহিলা দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে পাশ ফিরে শুয়ে পড়লেন। আমি নিচে ফিরে এলাম। সেখানে হোমস আর ফার্গুসন ফায়ারপ্লেসের সামনে আমার জন্য অপেক্ষা করছিল। আমি ওদের সব জানালাম। সব শুনে ফার্গুসন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ল। বলল, কি করে বাচ্চাকে ওর কাছে পাঠাই বলুন তো? আবার কি ভর করে ওর উপর কি করে বুঝবো বলুন? নিজের চোখে যা দেখেছি সে দৃশ্য আমি ভুলবো কেমন করে? বাচ্চাকে ছেড়ে ও যখন উঠে দাঁড়ালো, দু ঠোঁটে লেপ্টে রয়েছে রক্ত। না না মিস্টার হোমস, এ হয় না। বাচ্চা নার্সের কাছেই সুরক্ষিত থাকবে। এই বাড়ির অন্য সব কিছুর সাথে এক্কেবারে বেমানান একজন সপ্রতিভ আধুনিকা পরিচারিকা চায়ের ট্রে নিয়ে ঘরে ঢুকল। সে যখন আমাদের চা দিচ্ছিল তখন খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে এলো বছর 15-র এক কিশোর। ভীষণ সুন্দর চুল, হালকা নীল চোখ, মুখটা বিবর্ণ। ফার্গুসনকে দেখেই ছেলেটার চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। আহ্লাদে ডগমগ হয়ে ছুটে এসেই আদরিনী মেয়ের মতো বাবার গলা জড়িয়ে ধরে বলে উঠল, ও ড্যাডি, তুমি এসে গেছো? কখন এলে বলনি তো? ফার্গুসন কিছুটা অপ্রস্তুত হয়ে আলতো করে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছেলের সোনালি রেশম চুলে হাত বুলিয়ে দিয়ে বললেন, হ্যাঁ, আমার বন্ধু মিস্টার হোমস আর ডক্টর ওয়াটসনও এসেছেন। সন্ধ্যেটা আমাদের সঙ্গে কাটাবেন। গোয়েন্দা শার্লক হোমস? ছেলেটি আমাদের দিকে যেভাবে তাকালো তাতে মনে হলো না যে সে আমাদের দেখে খুব একটা খুশি হয়েছে। হোমস বলল, আপনার ছোট ছেলেটি এখন কোথায়? তাকে কি একবার দেখা যায়? ওর সঙ্গে তো আলাপ করা দরকার। ফার্গুসন ছেলেকে বললেন, জ্যাক, যাও তো, নার্সকে গিয়ে বলো ভাইকে এখানে নিয়ে আসতে। জ্যাক বেরিয়ে গেল। ওর কেঁপে কেঁপে হাঁটা দেখে বুঝলাম মেরুদণ্ডের সমস্যা। খানিক বাদেই সে ফিরে এলো। তার পিছনেই এলো বেশ লম্বা শক্তপোক্ত চেহারার এক মহিলা। তার কোলে এক অনিন্দ সুন্দর বাচ্চা, কালো চোখ, সোনালি চুল, সাকসন আর ল্যাটিন রক্তের অপূর্ব সংমিশ্রণ। ফার্গুসন বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে অত্যন্ত স্নেহ ভরে আদর করতে লাগল। বাচ্চার নরম তুলতুলে গলার উপর একটা ছোট্ট লাল ক্ষতচিহ্নের দিকে তাকিয়ে ঠিক এই সময় হোমসের দিকে আমার দৃষ্টি পড়ল। যেন আত্মমগ্ন হয়ে আছে, যেন হাতির দাঁতের খোদাই করা একটা মুখ। দৃষ্টি স্থির হয়ে আছে ঘরের অন্য একটা দিকে। সেদিকে তাকিয়ে দেখি আতখোলা জানলার বাইরে কুয়াশা মাখা ভিজে ভিজে বিষণ্ণ বাগান। নির্নিমেষ দৃষ্টিতে হোমস সেদিকেই তাকিয়ে আছে। পরক্ষণেই হেসে উঠল। দৃষ্টি ফিরে এলো বাচ্চাটার উপর। গভীর মনোযোগ দিয়ে তার কোমল গলার উপর ফুটে ওঠা ক্ষতচিহ্নটা দেখতে লাগল। কোনো কথা না বলে খুব সাবধানে জায়গাটা পরীক্ষা করল। তারপর ফুলো ফুলো হাতের মুঠি দুটো নাড়িয়ে দিয়ে বলল, গুড বাই লিটল ম্যান। বড় বিচিত্র অভিজ্ঞতা নিয়ে জীবনটা শুরু হলো তোর। নার্স, আমি তোমার সঙ্গে আলাদা করে দু একটা কথা বলতে চাই। একটু দূরে নার্সকে সরিয়ে নিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ ধরে কি সব কথাবার্তা বলল হোমস। ওর শেষ কথাটা শুধু কানে এলো, ভয় নেই, খুব তাড়াতাড়ি তোমার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। নার্স আর কিছু না বলে বাচ্চাকে নিয়ে চলে গেল। হোমস আমাদের কাছে ফিরে এসে ফার্গুসনকে বলল, এই নার্সটিকে আপনার কেমন মনে হয়? বাইরে থেকে হয়তো অতটা বোঝা যায় না, কিন্তু ওর মনটা ভালো। বাচ্চাটাকে তো প্রাণ দিয়ে ভালোবাসে। জ্যাক, তোমার কেমন লাগে নার্সকে? ভালো না খারাপ? জ্যাক মুখ কালো করে মাথা ঝাঁকিয়ে বুঝিয়ে দিল যে নার্সকে তার পছন্দ নয়। ফার্গুসন ছেলেকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল, পছন্দ অপছন্দের ব্যাপারে জ্যাক বেশ নাকুচু। আমার সৌভাগ্য আমি ওর পছন্দের তালিকায় আছি। আদুরে ভঙ্গিতে বাবার বুকে মুখ গুঁজে দিল জ্যাক। ফার্গুসন সস্নেহে তাকে সরিয়ে দিয়ে বলল, ঠিক আছে, যাও
এখন পালাও। জ্যাক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। ফার্গুসন মমতা মাখা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। ছেলে দৃষ্টির বাইরে চলে যাওয়ার পর হোমসকে বলল, মিস্টার হোমস, আপনাকে বোধহয় বোকার মতো শুধু শুধুই এসবের মধ্যে টেনে আনলাম। এত সূক্ষ্ম আর জটিল ব্যাপার, এক্ষেত্রে আমাকে সহানুভূতি জানানো ছাড়া আপনার আর কি বা এখানে করার থাকতে পারে? সূক্ষ্ম তো বটেই, মিচকি হেসে হোমস বলল, তবে এখন আর ব্যাপারটাকে জটিল বলা চলে না। মাথা খাটিয়ে ঠিকঠাক বিশ্লেষণ করে ধাপে ধাপে এগোতে পারলেই লক্ষ্যে পৌঁছানো যায়। সত্যি কথা বলতে কি, বেকার স্ট্রিট থেকে বেরোবার আগেই আমি সমাধানে পৌঁছে গেছিলাম। শুধু যুক্তিগুলোকে মিলিয়ে নিয়ে নিশ্চিত হওয়ার জন্যই এখানে আসা। ফার্গুসন তার কোঁচকানো কপালে চওড়া হাতখানা বোলাতে বোলাতে বলল, সত্যি যদি আপনি সত্যিটা জেনে গিয়ে থাকেন মিস্টার হোমস, তাহলে আমাকে আর রহস্যের মধ্যে রাখছেন কেন? সত্যিটা যাই হোক আমাকে বলুন। বলবো, সবই বলবো, শুধু আমাকে নিজের মতো করে এগোতে দিন। ওয়াটসন, ভদ্রমহিলা আমাদের সঙ্গে কথা বলতে পারবেন? অসুস্থ ঠিকই, তবে কথা বলতে পারবেন। বেশ, তাহলে ওর সাক্ষাতেই সবকিছু বলতে চাই। চলুন ওর ঘরেই যাওয়া যাক। ধরা গলায় ফার্গুসন বলল, কিন্তু আমি জানি ও আমার মুখদর্শনও করবে না। করবে করবে। কথা বলতে বলতে হোমস এক টুকরো কাগজে কয়েকটা লাইন লিখে কাগজটা আমার হাতে দিয়ে বলল, ওয়াটসন, তুমি তো ও ঘরে এন্ট্রি পেয়েই গেছো। এই চিরকুটটা ভদ্রমহিলাকে দিতে হবে, তারপর আমরা যাব। পারবে? আমি হোমসের চিরকুটটা নিয়ে আবার সেই লোহার পাত বসানো দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজায় নক করতেই ডোলারেস অত্যন্ত সতর্কতার সঙ্গে ধীরে ধীরে দরজার পাল্লা সামান্য ফাঁক করে বাইরে মুখ বাড়ালো। আমি ডোলারেসের হাত দিয়েই চিরকুটটা ভদ্রমহিলার কাছে পাঠিয়ে দিলাম। ঠিক মিনিট খানেক পরেই যেন একটা কান্নার আওয়াজ শুনতে পেলাম। তবে এ কান্না দুঃখের নয়, বিস্ময় আর আনন্দ মিশে আছে আওয়াজটার মধ্যে। এরপরেই ডোলারেস এসে বলল, হ্যাঁ, উনি দেখা করবেন। নিচেই গিয়ে হোমস আর ফার্গুসনকে খবরটা দিলাম। তারপর তিনজনে একসঙ্গে ওপরে এলাম। ঘরে ঢুকতেই ভদ্রমহিলা উঠে বসলেন। ফার্গুসন স্ত্রীর বিছানার দিকে দুপা এগোতেই ভদ্রমহিলা বাধা দিলেন। ফার্গুসন অসহায়ের মতো একটা আরাম কেদারায় বসে পড়লেন। হোমস ভদ্রমহিলাকে অভিবাদন জানিয়ে ফার্গুসনের পাশের চেয়ারটায় গিয়ে বসল। ভদ্রমহিলা তার বড় বড় চোখ দুটিতে এক রাশ বিস্ময় আর হোমসের দিকে তাকিয়ে রইলেন। হোমস বলল, আমরা নিশ্চয়ই ডোলারেসের সামনেই সব কথা আলোচনা করতে পারি। ভদ্রমহিলা সম্মতিসূচক ঘাড় নাড়লেন। হোমস বলল, বেশ। মিস্টার ফার্গুসন, আমি সোজাসুজি কথা বলাই পছন্দ করি। কি জানেন তো, অপারেশনটা যত তাড়াতাড়ি সেরে ফেলা যায় ব্যথাটা তত কম লাগে। তাই প্রথমেই যে কথাটা আপনাকে জানানো দরকার সেটা হলো, আপনার স্ত্রী প্রকৃতপক্ষেই অত্যন্ত স্নেহপরায়ণ একজন মা, অত্যন্ত সুন্দর মনের একজন মানুষ, যে ভালোবাসতে জানে, এবং বিনা কারণে যার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয়েছে। আনন্দে চিৎকার করে উঠে দাঁড়ালেন ফার্গুসন। মিস্টার হোমস, আপনার কথা যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে আমি সারা জীবন আপনার দাস হয়ে থাকবো। আমার কথার সপক্ষে প্রমাণ আমি দেব, কিন্তু আমি জানি সে প্রমাণ অন্য দিক থেকে আপনাকে গভীরভাবে আহত করবে। পরোয়া করি না, আমার স্ত্রী নির্দোষ প্রমাণিত হলে পৃথিবীর আর সবকিছুই আমার কাছে তুচ্ছ। বেশ, তাহলে শুনুন। বেকার স্ট্রিটের ঘরে বসে প্রথম যখন ঘটনাটা আপনার মুখে শুনলাম, তখনই ভ্যাম্পায়ারের ধারণাটা পুরোপুরি অসম্ভব বলে মনে হয়েছিল আমার। বাস্তবে এসব ঘটে না, কিন্তু তবুও আপনি স্বচক্ষে দেখলেন আপনার স্ত্রী বাচ্চার খাটের পাশ থেকে রক্তমাখা ঠোঁটে উঠে দাঁড়ালেন। হ্যাঁ, তাই দেখেছি। এবং বাচ্চার ঘাড়ে রক্তাক্ত ক্ষতচিহ্ন। হ্যাঁ, তাই ছিল। অবাস্তব কল্পনা করে নেওয়ার চাইতে একটা সহজ বাস্তব ধারণা কেন আপনার মাথায় এলো না বলুন তো? ক্ষতস্থান থেকে অন্য কারণেও তো রক্ত টেনে নেওয়া যায়। ইংল্যান্ডের সেই প্রাচীন রানীর কাহিনীটা আপনি শোনেননি? ক্ষতস্থান থেকে রক্ত চুষে বিষ টেনে বার করে দিয়েছিলেন তিনি। বিষ? হ্যাঁ, বিষ।
আপনার স্ত্রী দক্ষিণ আমেরিকার মেয়ে, সে দেশীয় নানান জিনিসের সংগ্রহ রয়েছে আপনাদের বাড়িতে। দেওয়ালে ঝোলানো ওই অস্ত্রগুলো দেখেই আমার মন বলল বিষ এসেছে ওখান থেকেই। অস্ত্রগুলো ভালো করে দেখতে গিয়ে খেয়াল করলাম পাখি মারা ছোট্ট ধনুকটার পাশেই যে তুনটা রয়েছে সেটা ফাঁকা, ওর ভেতরে কোনো তীর নেই। আর ঠিক এটাই আমি সন্দেহ করেছিলাম। কুইরারি বা ওই জাতীয় কোনো প্রাণঘাতী বিষে তীরটা ডুবিয়ে নিয়ে যদি বাচ্চাটার গায়ে ফোটানো হয়, তাহলে সঙ্গে সঙ্গেই সেই বিষ টেনে বার করে না দিতে পারলে মৃত্যু অবধারিত। তারপর কুকুরটার কথাই ধরুন, সে রাতারাতি অসুস্থ হয়ে পড়বে কেন? এই বিষয়টা অবশ্য প্রথমে আমার মাথায় খেলেনি, কিন্তু পরে দুয়ে দুয়ে মিলিয়ে 4 করে নিলাম। বিষাক্ত তীরের কার্যক্ষমতা পরীক্ষা করে নেওয়ার জন্যই প্রথমে কুকুরটার ওপর তীরটা প্রয়োগ করা হয়েছিল। শক্ত চামড়া ভেদ করে আঘাত খুব একটা বেশি হয়নি বলেই বেচারা প্রাণে বেঁচে গেছে, কিন্তু যেটুকু লেগেছে তাতেই এই হাল। এবার কি কিছুটা বুঝতে পারছেন? না হলে আরেকটু পরিষ্কার করে বলি। সৌভাগ্যবশত আপনার স্ত্রী ঘটনাটা সচক্ষে দেখে ফেলেছিলেন। বাচ্চার ঘাড়ে তীরের খোঁচা মেরেই সে পালাচ্ছিল। সঙ্গে সঙ্গে তিনি ক্ষতস্থান চুষে বিষ টেনে বার করে দিয়ে বাচ্চাটাকে বাঁচান। কিন্তু এত বড় ঘটনা আপনাকে জানালেন না, কারণ তিনি জানেন আপনার বড় ছেলেকে আপনি কতখানি ভালোবাসেন। তার এই কুকীর্তি আপনাকে মারাত্মক আঘাত করবে, তাই ব্যাপারটা চেপে গিয়েছিলেন। জ্যাকি একবার নয়, দুবার খুঁচিয়েছিল ভাইকে। সৎমায়ের হাতে মার খেয়েছিল সেই কারণেই। জ্যাক? হ্যাঁ, একটু আগে আমি তো নিজের চোখেই দেখলাম। নার্স বাচ্চাটাকে নিয়ে আসার পর আপনি যখন তাকে আদর করছিলেন, জ্যাকের মুখের প্রতিবিম্ব পড়েছিল জানলার ওই আধখোলা সার্সির ওপর। ঈর্ষায় নিষ্ঠুর হয়ে ওঠা অমন অমানসিক মুখভঙ্গি আমি আর কোনো মানুষের মধ্যে দেখেছি কিনা মনে করতে পারছি না। আমার জ্যাকি! সত্যিটাকে মানতেই হবে মিস্টার ফার্গুসন। বাস্তবের মুখোমুখি আপনাকে হতেই হবে। আপনার প্রতি এবং সম্ভবত ওর মৃত মায়ের প্রতিও ওর যে ভালোবাসা, এটা তারই একটা বিকৃত প্রকাশ। ওর নিজের শরীর দুর্বল, উল্টো দিকে ভাই সুন্দর, ফুটফুটে, চনমনে। ওর একচ্ছত্র ভালোবাসার জগতে ভাগ বসাচ্ছে ভাই। এই ভাবনাই জ্যাকের মতো নরম মনের ছেলেকেও নিষ্ঠুর ঈর্ষাপরায়ণ করে তুলেছে। আপনার প্রতি ওর নিরেট ভালোবাসাই ভাইয়ের উপর প্রতিহিংসা হয়ে ফুটে বেরিয়েছে। ভগবান, যে অবিশ্বাস্য! এবার আপনিই বলুন ম্যাডাম, যা যা বললাম ঠিক কিনা? ভদ্রমহিলা বালিশে মুখ গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। এবার মুখ তুলে স্বামীর দিকে তাকালেন। এসব কথা আমি তোমাকে কিভাবে বলতে পারতাম বব? আমি চেয়েছিলাম অন্য কারোর মুখ থেকে তুমি সব শোনো। এই ভদ্রলোক যখন লিখে পাঠালেন যে উনি সব জানেন, আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। অলৌকিক ক্ষমতা আছে ভদ্রলোকের। জ্যাককে নিয়ে আমার পরামর্শ যদি শোনেন তো বলবো, যতটা পারেন সবাই মিলে একসঙ্গে সময় কাটান, বেড়াতে যান। ওর মতো ছেলে ভাইকে ভালো না বেশে পারবে না। আর পারেন তো সমুদ্রের হাওয়া খাইয়ে আনুন। ও হ্যাঁ, একটা ব্যাপারে আমার ধোঁয়াশা কিন্তু এখনো কাটেনি ম্যাডাম। ভদ্রমহিলা জিজ্ঞাসু দৃষ্টি মেলে হোমসের মুখের দিকে তাকালেন। হোমস বলল, এরম একটা পরিস্থিতিতে আপনি বাচ্চাটাকে ছেড়ে ঘর বন্ধ করে 2 দিন কাটালেন কোন সাহসে? শেষ পর্যন্ত নার্সকে সব কথা জানিয়ে সতর্ক থাকতে বলেছিলাম। হ্যাঁ, আমি ঠিক এরকমই আন্দাজ করেছিলাম। এই সময় ফার্গুসন আবেগে থরথর হয়ে স্ত্রীর দিকে এগোতে লাগল। হোমস চেয়ার থেকে উঠে পড়ে বলল, চলো হে ওয়াটসন, এই যে ডোলারেস, তুমি আপাতত বাইরে চলো। 3 জনে ঘর থেকে বেরিয়ে আসার পর বাইরে থেকে দরজাটা টেনে দিয়ে হোমস বলল, বাকিটা ওরা নিজেদের মধ্যে মিটে নি, এখানে আর আমাদের দরকার নেই। এতক্ষণ তোমাকে শোনাচ্ছিলাম শার্লক হোমসের অভিযানের কাহিনী, রক্তচোষা বউ।
বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বলল, ফার্গুসন শ্রী সঞ্জয় চট্টোপাধ্যায়, স্ত্রী রূপা, ওয়াটসন অনুপ, ডোলারেস শীলা, জ্যাক পিঙ্গল এবং শার্লক হোমসের সংলাপগুলো বললাম আমি দীপঙ্কর। তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। আজ এই পর্যন্ত। ও হ্যাঁ, শুনতে ভালো লেগে থাকলে লাইক দিও, শেয়ার করো, আর মতামত জানালে তো আমি খুবই খুশি হব। টাটা।